আর একটা বড় খবর আমাদের নজর রাখতেই হবে। স্বাধীনতা দিবসের দিন পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হলো পাক চরকে। আপনাদের জানিয়ে রাখবো, কোচবিহার থেকে গ্রেফতার করা হয়েছে, কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে 3 জন পাক চরকে, যাদের নাম রশিদুল, নাসিরউদ্দিন এবং সাফিকুল। এদের মধ্যে সাফিকুল বিহারের কিষানগঞ্জের বাসিন্দা, ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করার অভিযোগ, জাল নোট তৈরির কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। আমি কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে সরাসরি আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে। সুজয়, বাংলাকে যেভাবে বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে, বাংলাকে কতটা ঘাঁটি হিসাবে নিরাপদ, সুরক্ষিত বলেই জঙ্গিরা মনে করছে? বারবারই বাংলা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে। দেখো, আমাদের রাজ্যের আমরা যদি আন্তর্জাতিক সীমানায় দেখি, একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপালের মতো দেশ রয়েছে। এই দুটো দেশের সঙ্গেই আমাদের একটা বড় অংশের আন্তর্জাতিক সীমানা আমরা শেয়ার করে থাকি। আর সেখানেই এতদিন পর্যন্ত, অর্থাৎ অন্তত মাস 6 আগেও বাংলাদেশের যে সীমানাগুলি ছিল তা কিন্তু ফেন্সিংহীন ছিল, অর্থাৎ কোনো রকম কাঁটাতার ছিল না। নেপালের ক্ষেত্রেও আমরা বহুবার দেখেছি যে চোরা পথে যাতায়াত করাটা কোনো ব্যাপারই না, তুচ্ছ ঘটনা। সকালে গিয়ে বিকালে বা 1 ঘন্টার মধ্যে চলে আসার ঘটনা ঘটেছে। এই সুযোগটা, এই কিছু ক্ষেত্রে নজরদারি, দুতরফেই কিছু ক্ষেত্রে নজরদারি বা চোরাপথের সুযোগটাই এই জঙ্গি বা এই আইএসআই চররা কাজে লাগিয়েছে। যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা আইএসআর এর হয়ে চরবৃত্তি করতো। কিভাবে করতো? আইএসআইকে হেল্প করতো। কিভাবে হেল্প করতো? বিভিন্ন প্রি অ্যাক্টিভেটেড সিম, যেগুলো ভুয়ো নথি দিয়ে তোলা এবং অ্যাক্টিভেট করা, সেই সিম, যেহেতু এরা গরু পাচার, বালি পাচার, সব ধরনের বেআইনি পাচারের সঙ্গে যুক্ত এই 3 জন, তারা সেই চোরাই সামগ্রীর সঙ্গে সিম পাঠিয়ে দিত বাংলাদেশে। সেখানে তাদের হ্যান্ডলার রয়েছে। হ্যাঁ, সেইখান থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে আইএসআই অন্য একজন এজেন্ট, সেই হ্যান্ডলার মারফত কিন্তু সমস্ত এই সিম যেগুলি রয়েছে, সিমগুলিকে তারা নিয়ে যেত। নিয়ে যাওয়ার পর কোথায় চলে যাওয়া হতো? বাংলাদেশ থেকে চলে যেত পাকিস্তানে। পাকিস্তানে যে পাঞ্জাব প্রদেশ রয়েছে, একদম সীমান্ত লাগোয়া এলাকায়, সেখানে কিছু কিছু সময় ভারতীয় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়, অন্য দেশের ক্ষেত্রে হয়। ঠিক ভারতীয় নেটওয়ার্ক কিছু কিছু অংশে ধরে। এই আইএসআই এজেন্টরা কি করে? সেই এলাকায় ঘাঁটি কেড়ে বসে থাকে। তাদের সেখানে ক্যাম্প রয়েছে পাকিস্তানে। সেখানে বসে বিভিন্ন রকমভাবে তারা হানি ট্র্যাপের ব্যবস্থা করে এবং অনেককে ফাঁদে ফেলার চেষ্টা করে। এবং যেহেতু ভারতীয় নম্বর থেকে, ভারতীয় নম্বর থেকে বিভিন্ন সেনা ঘাঁটিতে তারা ফোন করে বা যোগাযোগ করে বা বিভিন্ন তথ্য ঘুরপথে জানার চেষ্টা করে এবং ভারতীয় নম্বর জোগাড় করে তারা সেই চেষ্টাটা দিনের পর দিন করে আসছে এবং হানি ট্র্যাপের কাজটাও করছিল। সেই কারণেই এই 3 জন, এই বাংলার উত্তরবঙ্গ থেকে, আমরা কোচবিহার থেকে যাদেরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, তোমার জানি নাকি কলকাতা পুলিশের তথ্যের ভিত্তিতেই বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে। এখন বেঙ্গল এসটিএফ এর ইউনিট রয়েছে উত্তরবঙ্গে, কোচবিহারে। বুঝতে পারছি সুজয়, অনেক ধন্যবাদ। নজর রাখো, তোমার থেকে আপডেট নেবো। কিন্তু একবার আপনাদের দেখিয়ে দিই, গত কয়েক দিনে বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হওয়ার খবর আমাদের কাছে এসছে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, স্বাধীনতা দিবসের দিন কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3 পাক চর। এই প্রসঙ্গে কি বলছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শোনাবো। এই তো প্রতিদিনই জঙ্গিদের নেতা, জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে টুকরে গ্যাং, ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয় এবং ভারতবর্ষের ভালো তারা চায় না। রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে। অ্যালগরিদম হচ্ছে পশ্চিমবঙ্গতে সেপারেটিস্ট মুভমেন্ট তৈরি করা এবং সেই সেপারেটিস্ট মুভমেন্টের মাধ্যমে সিভিল ডিসোবিডিয়েন্স ঘটানো এবং সেটা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজ করা এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজেশনের মধ্যে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা। এই গোটা প্রসেসটা একটা ওয়েল আর্টিকুলেটেড থট প্রসেস, যেটা ব্যাকড আপ বাই ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন। কোনো ছোট থেকে ছোট ঘটনা ঘটবে, অথরিটিকে জানান। নিজেরা স্টেপ নেবেন না, নিজেদের মধ্যেকার জেমস বন্ডটাকে একটু ঘুম পাড়ান। দয়া করে সাধারণ মানুষ হিসাবে পুলিশের কাছে ঠিক তথ্য পৌঁছে দিন, বাকি কাজ অথরিটি করে ফেলবে।
ধৃত পাকচর শফিকুল সে কি নিজের শ্বশুর বাড়িকেই একটা ডেরা বানিয়ে ফেলেছিল? দেখুন, তাকে জেরা করার পর একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবারে রাজ্য এসটিএফ এর স্ক্যানারে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার দেওনার শফিকুলের শ্বশুরবাড়ি। ধৃত পাকচর শফিকুলের বাড়ি বিহারের কিষানগঞ্জে, আর এই কিষানগঞ্জের পাশেই পাঞ্জিপাড়া। এসটিএফ এর জালে ধরা পড়ল 3 অভিযুক্ত। আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া। এই 3 জনের মধ্যে একজনের বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলা। আমি কেন পাঞ্জিপাড়ায় দাঁড়িয়ে রয়েছি? কারণ কিষানগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় এই পাঞ্জিপাড়া। আমি ভৌগোলিক অবস্থানটা একটু বোঝানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। ঠিক এদিকে কয়েক কিলোমিটার গেলেই কিষানগঞ্জ এবং তার একটু আগেই পাঞ্জিপাড়া বিএসএফ ক্যাম্প। আমি একটু দেখানোর চেষ্টা করব, এটা পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি। পাশাপাশি যদি আমরা উত্তর দিকে যাই তাহলে সেই ধৃত শফিকুল ইসলাম তার শ্বশুর বাড়ি, কিছু দূর এগোলেই রেলগেট পার করে তার শ্বশুর বাড়ি। কিছুদিন আগে পুলিশকে গুলি করে পালিয়েছিল 2 অভিযুক্ত এবং পরবর্তী সময় পুলিশ ইনকাউন্টারে খতম করেছিল একজনকে। যাকে খতম করেছিল তার সহযোগী আবাল, বাংলাদেশের বাসিন্দা, তারও কিন্তু শ্বশুরবাড়ি এই গোয়ালপোখরেই। তাহলে প্রশ্ন উঠছে এখানেই যে এই যে শ্বশুরবাড়ি শফিকের, সে কি শ্বশুরবাড়ির ডেরা হিসাবে ব্যবহার করত? এখানে নিয়ে কাকে কাকে বৈঠক করতো সেসব কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। পরবর্তীতে কী তথ্য উঠে আসে অবশ্যই নজর থাকবে সেদিকে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা। দেখুন, 12 বছরের সম্পর্ক, তা সত্ত্বেও স্ত্রী কি জানতেন যে স্বামীর বাড়ি কোথায়? এই প্রশ্ন উঠছে তার কারণ যে খবর আমাদের কাছে রয়েছে যে স্বামীর বাড়ি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য স্ত্রীর কাছে ছিল না। TV9 বাংলাকে জানিয়েছেন ধৃত পাকচরের স্ত্রী। স্থানীয়দের দাবি শফিকুল এই দেশেরও বাসিন্দা নাও হতে পারেন। আপনার স্বামীর নাম? শফিকুল ইসলাম। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি নাই আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনার শ্বশুর বাড়ি কোথায় আপনি জানেন না? না। কেন? আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না। বিয়ের পরে কি আপনার স্বামী এখানেই থাকতো? ওর অন্য বাড়িতে আছিল। দাঁড়ান না, অন্য বাড়িতে ছিল। কোন বাড়িতে ছিল? আমার বাবাও নাই, ভাই নাই, আমাকে বিয়ে দিয়েছে, আমি ওর কাছে ছিলাম। তোর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? না। তাহলে কি থাকতেন কোথায়? এই বাড়িতে? হ্যাঁ, মার বাপের বাড়িতে। তাহলে আপনার স্বামী এখানেই থাকতো? হ্যাঁ। আচ্ছা। তো এখন না, এই 2 বছর থেকে, হ্যাঁ আগে থাকছিল 2 বছর থেকে, 2 বছর ধরে এখন থাকে না। যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি কোথায়? তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশের, ইরানের কোন জায়গার আছে আমরা সেটা বলতে পারবো না। এই দেশের না? না, বাংলাদেশ থেকে এসে কেন বিয়ে করতে আসছে? এখানে আসে বিয়ে করেছিল। বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল, তো তারপরে এখানে বিয়ে হলো। গরিব ছেলে ছিল, গরিব, মেয়েটা খুবই গরিব, আর বাবার নাই মেয়েটার। ঘাপটি মেরে এদেশে থেকে পাকিস্তানের তথ্য পাচার। গত 16 দিনে রাজ্যের 4 জেলা থেকে গ্রেফতার 8 জন। বেশ কয়েক বছর ধরে আইএসআই এর হয়ে কাজ ধৃত পাকচরেদের। হোয়াটসঅ্যাপে ভারতে থাকা আইএসআই গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখা হতো। এসটিএফ এর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সিম কার্ড অ্যাক্টিভেট করে সেই নম্বর আইএসআই এজেন্টদের পাঠানো হতো। এখানে বসে ওটিপি শেয়ার করত পাকচররা। সেই ওটিপিতে পাকিস্তানের ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হতো। ভারতের সিম বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানো হয়েছে। এসটিএফ এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। মোটা টাকার টোপ দিয়ে সীমান্তের পাচারকারীদের ব্যবহার আইএসআই এর। কোচবিহারের সাহেবগঞ্জে ধৃত 3 পাকচরই সীমান্তে পাচার চক্রে জড়িত। সূত্রের খবর এই সাফিকুল, নাসিরউদ্দিন এবং রশিদুল মাদক গরু এবং জাল নোট পাচারে যুক্ত। এসটিএফ এর দাবি পাচারকারীদের ব্যবহার করেই বাংলাদেশ এবং নেপাল হয়ে ভারতীয় সিম কার্ড পৌঁছে যেত পাকিস্তানে। তারপর পাকিস্তানের মাটিতে বসে সেই সিম ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জেহাদি কাজে মদত দেওয়া হতো। মদত দিত আইএসআই এজেন্টরা।
ব্যাক টু ব্যাক আরেকটা বড় ব্রেকিং দি পাকিস্তানের পাঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে ফোন করা হতো দেশের বিভিন্ন সেনা ছাউনিতে। কোচবিহার থেকে ধৃত পাক চরদের পাঠানো সিম কার্ড থেকে ফোন করা হয় বলে স্টেপ সূত্রে খবর। ভুয়ো পরিচয় দিয়ে ফোন করা হতো বিভিন্ন সেনা ছাউনিতে। সেনা অফিসারদের ফোন করে হানি ট্র্যাপ সহ নানা কায়দায় ফাঁদে ফেলার চেষ্টা করা হতো, এমনটাই সূত্রের খবর। এসটিএফের হাতে গ্রেফতার পাক গুপ্তচর রাশিদুলের বাড়ি থেকে উদ্ধার 5টি মোবাইল ফোন। নয়ারহাটে বাইক সারাতে গিয়ে ধরা পড়ে যায় রাশিদুল। দিনহাটার খরাইখানার বাসিন্দা রাশিদুলের পরিবারের দাবি, প্রায় 1 বছর আগে ভিন রাজ্য থেকে ফিরে এসে চাষবাস এবং শ্রমিকের কাজ করত এই রাশিদুল। আর একটা বড় খবরে আপনাদের নজর রাখতেই হবে এই সময়। উত্তরবঙ্গে চিকেন স্নেকের পর এবার জঙ্গিদের নতুন কোনো করিডোর। সূত্রের খবর, ঝাড়খণ্ড এবং বিহার সীমানাকেও নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করছে আইএসআই এর হ্যান্ডলাররা। কলকাতাকে ভিত্তি করে নিজেদের টিম বা নেটওয়ার্ক তৈরি করছে পাক চররা। আমি একবার সরাসরি কথা বলবো, এই মুহূর্তে আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা এতদিন জানতাম যে এই শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন স্নেক বলতাম, জঙ্গিদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল পাচারের সুবিধার জন্য। এবার কি কলকাতাকে নিজেদের একটা অন্যতম ঘাঁটি বা বেস হিসাবে তৈরি করছে পাক চরেরা? একদমই দীপ, দেখো এই যে মডিউলটা তৈরি হচ্ছে বা নেটওয়ার্কটা তৈরি করছে সেটা কিন্তু পুরো ট্রায়াঙ্গেল মডিউল। তুমি দেখো ওপর দিকে কাঠমান্ডু দিয়ে তারা শিলিগুড়ি চিকেন নেক্সে ঢুকছে, সেখানে তারা নেটওয়ার্ক তৈরি করছে। তারা কোথায় নেটওয়ার্ক তৈরি করছে? সেখান থেকে যে বিহার বর্ডার, অর্থাৎ কিষানগঞ্জ যে বিহার বর্ডার রয়েছে, শিলিগুড়ি আন্তঃরাজ্য যে বিহার বর্ডার, সেখান থেকে নেটওয়ার্ক তৈরি হচ্ছে। সেখানে চলে আসছে কলকাতায় তারা বেস করেছে, সেখান থেকে তারা নেটওয়ার্কটাকে শক্তিশালী করছে। তারা কলকাতা কোন অংশগুলোকে বেঁচেছে? গার্ডেন রিচ, রাজাবাজার, তপসিয়া, তিলজলার মতো এরিয়াগুলোকে, সেইখানে তাদের নেটওয়ার্কটাকে শক্তিশালী করছে। এরপর তারা দুটো টিমে ভাগ হয়ে যাচ্ছে, মূলত দুটো টিম, দুটো নেটওয়ার্ক এখানে কাজ করছে। একটা নেটওয়ার্ক চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডারের দিকে, বনগাঁ, বসিরহাট এবং মালদা, এই 3টা জেলাকে তারা বেছে নিচ্ছে। অন্যদিকে আরেকটা নেটওয়ার্কের জন্য তৈরি আরেকটা মডেল চলে যাচ্ছে হচ্ছে আন্তঃরাজ্য সীমান্তে, অর্থাৎ বাংলা বিহার, বাংলা ঝাড়খণ্ড, এই সীমান্তে তারা ওই মডেলটা কাজ করছে। এই আন্তঃরাজ্য সীমান্তে যে কারণ তারা এই জায়গাটা বেছে নিচ্ছে, কারণ এই সীমান্তে কিন্তু নজরদারি তেমন নেই। যা রাজ্য পুলিশের হাতে থাকে দায়িত্ব, তারা নিজের পরিকাঠামোর অভাবে সেই ধরনের নজরদারি চালাতে পারে না। এইখানে নাম ভারিয়ে তারা গ্রামের ছেলেদেরকে নিয়োগ করছে। একই সঙ্গে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই যে করিডোরটা রয়েছে বা ওড়িশা, এই করিডোরে নিজের নেটওয়ার্কটাকে আরো বিস্তৃত করছে, অর্থাৎ ছড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ তোমাকে, নজর রাখো। ওখানকার ইন্টারনাল সিকিউরিটি আর ওখানকার ইন্টারনাল সোশ্যাল পেনিট্রেশনটা খুব ইজি হয়ে গেছে ওখানকার অর্থনৈতিক অবস্থার জন্য, এবং সেটাকে ব্যবহার করে তাদের ওখানকার কিছু অ্যাসেটকে ডেভেলপ করে এই ধরনের নেটওয়ার্কে ছড়াতে সুবিধা হচ্ছে। একটা কথা ভুলে গেলে চলবে না, বিহার, বাংলা, এর সাথে আন্তর্জাতিক সীমান্তগুলো ভীষণ কাছাকাছি। আন্তর্জাতিক সীমান্ত এবং আমাদের ইন্টারনাল বর্ডার লাইন যেগুলো, ইন্টারস্টেট বর্ডার লাইন যেগুলো আছে, এই গোটা মিলে একটা নেটওয়ার্ক বা চ্যানেলিং রুট তারা তৈরি করতে চাইছে, যার মধ্যে দিয়ে মাদক এবং আর্মস এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বিভিন্ন রকম হিউম্যান অসমোসিস ঘটাতে পারবে, যারা অপারেটিভ হিসাবে এইসব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঢুকবে এবং বিভিন্ন রকম গোলযোগ পাকাবে। গুড ইভিনিং।